নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 89তম অংশ। একটা বড় দুর্বলতা ছিল, কেবলই ইচ্ছা করত সকলের আমাকে ভালো লাগুক। কেন যে লাগবে তা জানতাম না, কিন্তু যখনই শুনতাম কেউ অকারণে আমার সম্বন্ধে কটু মন্তব্য করেছে, অমনি ভারী কষ্ট হতো। আমার নিজের প্রায় সকলকেই ভালো লাগতো। যেই শুনতাম কেউ আমার নিন্দে করেছে, চেনা লোক হলে মনের দুঃখে আর তার ধারে কাছে যেতাম না, কিন্তু যদি সে অচেনা লোক হতো, মনে মনে সংকল্প করতাম এর সঙ্গে ভাবনা করে ছাড়ব না। আগে আগে ভালো মন্দ বিচার করতাম, ক্রমে ক্রমে বুঝলাম ভালো মন্দর সঙ্গে আসলে ভালো লাগার কোনো সম্বন্ধ নেই। ভালোবাসা তো আর স্কুলের প্রাইজ নয় যে যত ভালো লাগবে তত বেশি ভালোবাসবো। সারা জীবনে কত লোককে ভালোবাসলাম, কত লোকের ভালোবাসা পেলাম, কিন্তু এই সন্ধ্যাবেলা তো বুঝে উঠলাম না কী দিয়ে ভালোবাসা হয়। শুধু জানি এর তুলনা নেই ত্রিভুবনে। দুঃখের বিষয়, কৈশোরে আর প্রথম যৌবনে ভালোবাসার এই না বোঝার বিদ্যাটা আয়ত্ত হয়নি। এত কথা বললাম কারণ বুলুদি থেকে থেকেই বলতো, এই তোদের সবুজ জামার হাতটা আর ছোট করে কেটেছিস কেন? পিসিমার বাড়িতে সবাই নিন্দে করছে। অমনি মন খারাপ হয়ে যেত। কিংবা হয়তো বলল, বিনার বিয়ের সময় ওই অল্প চেনা ছোকরা তোর মুখের সামনে যখন দেশলাই জেলে ধরেছিল, ফু দিয়ে নিভিয়ে দিয়েছিলি কেন? খুব খারাপ দেখিয়েছিল। নাচার হয়ে হয়তো বললাম, তাহলে কি করা উচিত ছিল? সেখান থেকে উঠে চলে যাওয়া উচিত ছিল নিশ্চয়ই। ওরকম করলে আত্মসম্মান থাকে না, ওটা অসামাজিক। সেই তখন থেকেই সামাজিকের উপর ঘেন্না ধরে গেছিল। এখনও মনে হয়, লোকের মনে কষ্ট দিয়ে সামাজিক হতে হবে কেন? আর যেখানে কিছু নেই সেখানে ভাবলেই বা আত্মসম্মান রক্ষা হবে কি করে? তবু ভাবতাম হয়তো দোষ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে যেত। মাকে কিছু বলতাম না, তাকে বিব্রত করা কেন? এখনও মনে পড়ে কবি কামিনী রায়ের সেই পঙ্গু ছেলের সঙ্গে আমাদের সকলেরই ভারী ভাব হয়ে গেছিল। সে মাঝে মাঝে ছুটির দিনে এসে ভাইদের সঙ্গে ক্যারাম খেলতো, আমাদের সঙ্গে সাহিত্য নিয়ে তর্কাতর্কি করত। সকলেই তাকে পছন্দ করতাম। এর মধ্যে আমার জন্মদিনে সে আমাকে একগোছা বাছাই করা ইংরেজি বই উপহার দিয়েছিল। সেকালে 1.5 টাকা 2 টাকা দিয়ে বিখ্যাত বইয়ের সুলভ সংস্করণ পাওয়া যেত। সবগুলি মিলে হয়তো 7-8 টাকা খরচ হয়েছিল, আর আমি বেজায় খুশি হয়ে মনাদাকে পায়েস সিঙ্গারা খাইয়ে চেয়েছিলাম। তখন আমার বন্ধুবান্ধব ডেকে জন্মদিন করা হতো না, সে যে আসতো তাকে একটু মিষ্টিমুখ করানো হতো। ইতিমধ্যে বুলাদার সঙ্গে বুলুদির বিয়ে ঠিক হয়ে গেছিল। বুলুদিকে মাঝে মাঝে বুলাদার জ্যাঠাইমা নেমন্তন্ন করতেন। একদিন ফিরে এসে বলল, তুমি অনাত্মীয় ইয়ংম্যানের কাছ থেকে উপহার নিয়েছো বলে মনার বড় ভাই ওদের বাড়ি গিয়ে তোমার নিন্দে করেছে। মা তো শুনে ভারী দুঃখিত। কথাটা মনাদার কানে গেল। সে বাড়ি গিয়ে দাদার সঙ্গে ঝগড়া করলো। দাদা রেগে মেগে বলল, মোটেই আমি কিছু বলিনি। এক কথায় ইংরেজিতে যাকে বলে চায়ের পেয়ালায় ঝঞ্ঝা, তাই শুরু হয়ে গেল। আবার ঝড়ের মতো থেমেও গেল। এখন ভাবি, যে জিনিস একেবারে উপেক্ষা করা উচিত ছিল তাই নিয়ে এত উষ্ণতা কেন? মনে হয় দাদাটি বলেছিল নিশ্চয়ই কিছু। মেয়েদের ছোট জিনিস নিয়ে জীবন কাটে বলে অকিঞ্চিৎকরকে প্রাধান্য দেয়, তবে তার জ্বালা খুব কম নয়। মণিদাও সবই শুনেছিল, কানও দেয়নি। ও ছিল অন্যরকম মানুষ। একবার সফল প্রকাশনালয়ে সম্পাদক ও প্রকাশ হবার জন্য ও জন্মেছিল, কিন্তু ভাগ্যদোষে তা হয়নি। ছোটদের জন্য কি সুন্দর সব তথ্যমূলক সরস প্রবন্ধ লিখত, মজার মজার গল্প লিখত। লিখে তো অনেকেই, ভালোই লেখে, কিন্তু তাদের মধ্যে গুণগ্রাহী কজন হয়? কেউ ভালো আঁকতে পারে বা লিখতে পারে বুঝতে পারলেই মনিদা তাকে কীভাবে সাহায্য করা যায় তাই ভাবতে বসত। ইউরায়ান সন্সের মতো একটা কার্যালয় থেকে ভ্রষ্ট হয়ে ওর নিজের গুণগুলো ঠিক ফুটতে পারছিল না। তবে কত লোক যে ওর গুণ সম্বন্ধে সচেতন ছিল তার ঠিক নেই। একবার দেব সাহিত্য কুটিরে পূজাবার্ষিকী সম্পাদনা করেছিল, সেই বইয়ের তুলনা হয় না। রামধনু সম্পাদক সেদিন বলছিলেন, ওই মানুষটির কাছে যে আমি কতভাবে ঋণী সে আর কি বলবো। সম্পাদনার কোনো সমস্যা হলে ওর কাছে ছুটে যেতাম, কাউকে ফিরিয়ে দিতেন না। আমিও মনিদের কাছে গভীরভাবে ঋণী। ইউরায়ান সন্স উঠে যাবার বছর 2 পরে নতুন মালিকরা আবার সন্দেশ পত্রিকা প্রকাশ করতে ইচ্ছুক হন।
সুবিনয় রায়ের মতো ভালো সম্পাদক আর কোথায় পাওয়া যাবে। মণিদাও আনন্দের সঙ্গে রাজি হয়ে গেল। আমাদের সকলেরই কি আনন্দ! মনে হলো হারানো সাম্রাজ্যের সবটাই তাহলে ধ্বংস হয়নি। বছরটা মনে নেই, আমি হয় চতুর্থ বার্ষিক শ্রেণীতে পড়ি, নয় বিএ পরীক্ষা দেব করছি। মণিদা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ভালো চাকরি পেয়ে নিজের ছোট্ট ফ্ল্যাটে উঠে গেছে। ছেলে নিয়ে বৌদিদিও এসেছেন। মাঝে মাঝে তার উৎকৃষ্ট রান্না খেয়ে আসি। এমন সময় মণিদা এসে বলল, সন্দেশের জন্য গল্প না দিলে চলবে না। কি আর বলবো, প্রাণটা পক্ষীরাজের মতো খানিক তরবর করেই ডানা মেলে আকাশে উড়ে পড়ল। মণিদা বলল, দিন দশকের মধ্যে দিস। সেই আমার দিন দুপুরে গল্পটি লেখা হলো। সেই যে 1922 সালে বর্দার কথায় লক্ষ্মী ছেলে লিখে আমার নিজের কাজ সম্বন্ধে চৈতন্য হওয়া, তারপর আর কখনো গল্প লিখে ছোটদের কোনো পত্রিকায় দেবার কথা মনেও আনেনি। ইতিমধ্যে আমার সমবয়সী বুদ্ধদেব বসু একজন নামকরা লেখক হয়ে উঠেছেন। আরও কতজন খ্যাতি লাভ করেছেন। সন্দেশ নেই, আমার কোথাও গল্প পাঠাতে ইচ্ছা করতো না। মণিদার কথায় হাতে স্বর্গ পেয়েছিলাম। 10 দিন পরে মণিদা গল্প নিয়ে গেল। পড়ে কোনো মন্তব্য করল না। আমি দুরুবক্ষে অপেক্ষা করে রইলাম। পরদিন মণিদা এসে মাকে বলে গেল, গল্পের জন্য ছবি চাই। বুঝলাম গল্প উতরেছে। আঁকলাম ছবি চাইনিজ ইঙ্ক দিয়ে। ছবিটা নিজের খুব পছন্দ হলো না। মজার বটে, কিন্তু লাইন আরও বলিষ্ঠ হওয়া দরকার। তবু সে গল্প, সে ছবি পাঠকদের পছন্দ হলো। আর আমাকে পায় কে? তখন থেকে শুরু করে যতদিন এমএ পাশ করে নিজের ইচ্ছা করে পুরনো জীবনের পালা বদলালাম, 2-1 মাস পরে পরেই একটা করে সচিত্র গল্প সন্দেশে দিয়েছি। অবনীন্দ্রনাথের মতো আমারও মনে হলো অন্তরের একটা বাধা সরে গেছে। আমি নির্ভয়ে একটার পর একটা ছোটদের গল্প লিখে গেছি। সবগুলি সমান উত্তরণী, কোনোটা বেশি ভালো, কোনোটা কম, আবার কোনোটা আমার মতো ভালোই না। যেগুলি আপনা থেকেই মনের মাটিতে ফুল হয়ে ফুটেছে, সেগুলি সবচাইতে ভালো। আর যেগুলো দায়ে পড়ে ফরমাশি লেখা, সেগুলো যথেষ্ট ভালো নয়। তার বেশিরভাগই আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, যাতে কোনো ভবিষ্যৎ প্রকাশকের আমার অপ্রকাশিত রচনা প্রকাশ করার সম্ভাবনা না থাকে।